করে সব চিকিৎসার কথা উল্লেখ করা আছে। প্রাথমিক চিকিৎসা কি? প্রাথমিক চিকিৎসা হচ্ছে আপনি ইনজুরি হওয়ার পরে আপনার ডক্টরের কাছে যাওয়ার পূর্বে যে এটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, যে ট্রিটমেন্টটা দেওয়া হয়। আপনার হঠাৎ করে রক্ত পড়ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। তো ডক্টরের কাছে নেওয়ার পূর্বে ইমিডিয়েট ভাবে আপনাকে নাকের রক্ত পড়া বন্ধ করার যে ব্যবস্থা সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। আমরা প্রাথমিক প্রতিবিধান আমাদের হেডিং এ দেখেছি, বাট অ্যাকচুয়ালি এটা আমাদের হেডিংটা এটা হওয়া উচিত ছিল প্রাথমিক চিকিৎসা। যাই হোক, এটা যারা লিখেছেন তারা ভালো বলতে পারবেন। তো আমাদের এখানে আমাদের বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজির একটা পার্ট হিসাবে রয়েছে। তো আমাদের এখানে স্পোর্টস মেডিসিনের কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর জন্য আমরা জানবো ফার্স্ট এইডটা আসলে কি? হোয়াট ইজ ফার্স্ট এইড? ফার্স্ট এইড ইজ দ্য ইমিডিয়েট অ্যান্ড টেম্পোরারি ট্রিটমেন্ট। First aid is the immediate and temporary treatment was given to a victim before they are taken to the hospital. First aid কি জিনিস? First aid হচ্ছে একটা immediate এবং temporary treatment, তাৎক্ষণিক চিকিৎসা, immediate treatment given to a victim, যেটা ভিকটিমকে দেওয়া হয়, যে অসুস্থ হয় তাকে, অসুস্থ ব্যক্তিকে দেওয়া হয়। কখন দেওয়া হয়? Before they are taken to the hospital, হসপিটালে নেওয়ার পূর্বে। প্রাথমিক প্রতিবিধান হলো দুর্ঘটনা। এখানে আমরা প্রতিবিধান শব্দটা ব্যবহার করেছি, বাট অ্যাকচুয়ালি আমরা এটা জানবো হচ্ছে প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা কি জিনিস? দুর্ঘটনার পরপরই এটা আমাদের তাৎক্ষণিকভাবে যে চিকিৎসাটা প্রদান করা হয় আহত ব্যক্তিকে, সেটাই মূলত প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা যেটাকে ইংরেজিতে ফার্স্ট এইড বলা হয়, এই ফার্স্ট এইডটা ভেঙে ভেঙে কেউ এটা এরকম করেছেন, যদিও এটা অ্যাকচুয়াল ডক্টরদের কোনো রিসোর্স এটা বলে না, বাট এটা আমাদের বইয়ে আমরা এরকমটা দেখেছি। ফিজিক্যাল এডুকেশন বইয়ে 9-10 যে ফিজিক্যাল এডুকেশন বইটা আছে সেখানে আমরা এটা দেখেছি। তারা ফার্স্ট এইড শব্দটাকে ভেঙেছে, ভেঙে ভেঙে প্রত্যেকটা লেটারের একটা করে মিনিং নিয়ে আসে। সো প্রত্যেকটা লেটার, যেমন ফার্স্ট এইড, এফ ফর ফার্স্ট, F for first. F for কি বলেছি? F for first. I for investigation. I for investigation. R for relief. S for sympathy. এটা কে বানিয়েছে আসলে এটা আমাদের জানা নাই, যদিও আমি অনেক ডক্টরের কাছ থেকে, এবার আমি এনসিটিভি তে কাজ করেছি, আমাদের 9-10 এর বই বা 6 থেকে 10 এর যে বইগুলো আছে ফিজিক্যাল এডুকেশন বই, এই বইগুলোর পরিমার্জন, কন্টেন্ট ডেভেলপমেন্ট বা এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি ফিজিক্যাল এডুকেশন অংশটাকে। সেখানে শুনেছি আসলে এরকম কোনো ডক্টরদের কাছে, সেখানে ডক্টররা কাজ করেছে, নিউট্রিশনিস্ট কাজ করেছে, এরকম কোনো তারা মানে স্পোর্টস মেডিসিনের ভাষায় পায়নি। বাট আলটিমেটলি এটা যে তারা কোথা থেকে পেয়েছে, আগের যারা রাইটার ছিল। ওকে, সো আগেরটাতে আমরা একটু এটা জেনে রাখি, অনেক সময় আমাদের কাজে আসতে পারে। T for treatment, A for aid, A for arrange, arrange বা arrangement বলতে পারেন, I for immediate, and D for disposal. Disposal means অপসারণ। সো ফার্স্ট এইড হচ্ছে ফার্স্ট, ইনভেস্টিগেশন, রিলিফ, সিম্প্যাথি, ট্রিটমেন্ট, অ্যারেঞ্জ, ইমিডিয়েট অ্যান্ড ডিসপোজাল। তো এটাকে তারা মানে ভেঙে ভেঙে এই লেটারটাকে বানিয়েছে। যেমন আমরা অনেক সময় কিছু লেটার পড়ে, ওয়ার্ড পড়েছি, মনে আছে কিনা আপনাদের? স্মার্ট, S M A R T, S for specific, M for measurable, A for achievable, R for কি? কেউ জানেন? হ্যালো, আপনারা এই শব্দটা কখনো শুনেছেন?
স্যার শুনেছি কিন্তু পুরোপুরি অত জানি না স্যার। স্পেসিফিক, measurable, achievable, R for relevant, and T for time bound. ঠিক আছে, এই স্মার্ট টেকনোলজি বা স্মার্ট বিভিন্ন কাজ, স্মার্ট ওয়ার্কের বোঝায় আমরা। সো ফার্স্ট ইনভেস্টিগেশন, রিলিফ, সিম্প্যাথি, ট্রিটমেন্ট, অ্যারেঞ্জ, ইমিডিয়েট অ্যান্ড ডিসপোজাল, এটা আমরা দেখলাম। এখন একজন প্রাথমিক প্রতিবিধানকারীর দায়িত্ব কর্তব্য আমরা জাস্ট পয়েন্টগুলো এখানে দেখব। আমাদের পরীক্ষার জন্য এটা কাজে আসতেও পারে আবার নাও আসতে পারে, বাট আমাদের জেনে রাখা একটু জরুরি। জাস্ট পয়েন্টগুলোকে খেয়াল রাখি। দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করা। আহত যখন কেউ অসুস্থ হবে, ওই সিচুয়েশনটাকে খুব শর্ট টাইমের মধ্যে আপনাকে ইভালুয়েট করতে হবে যে কিভাবে হলো, হ্যাঁ কোন অবস্থায় হলো বা কিভাবে হলো, এটা মূল্যায়ন করা। সান্ত্বনা দেওয়া, আহত ব্যক্তি ইনজুর্ড পার্সনটাকে সান্ত্বনা দেওয়া। সঠিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া, আশেপাশে পরিবেশ নিরাপদ রাখা, দ্রুত চিকিৎসক বা হসপিটালে যোগাযোগ করা, নিজের শান্ত ও সচেতন থাকা নিজের ক্ষেত্রে। যিনি ফার্স্ট এইডার, আপনি আজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার, আপনার মাঠে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজনের পা ভেঙে গিয়েছে, আপনাকে এই দায়িত্ব কর্তব্য, এটা আপনার দায়িত্ব কর্তব্য, বা যদি সেখানে কেউ ফার্স্ট এইডার থাকেন সেই ক্ষেত্রে তার দায়িত্ব কর্তব্য এটা। সো একজন প্রাথমিক প্রতিবিধান, আপনি প্রতিবিধানকারী অ্যাজ এ ফার্স্ট এইডার, আপনি প্রাথমিক প্রতিবিধান দিবেন, নিশ্চিত করবেন। সেটা কিভাবে করবেন? ঠান্ডা মাথায় দ্রুত কাজ করতে হবে এবং ঠান্ডা মাথায় কোন কাজটা আগের কোন কাজটা পরে এটা নিশ্চিত করতে হবে। রোগীকে ঘটনাস্থল থেকে নিরাপদ আশ্রয় নিতে হবে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে থেকে একটু নিরাপদে নিতে হবে। জ্ঞান আছে কিনা চেক করতে হবে। শ্বাস প্রশ্বাসের বিঘ্ন দেখা দিলে কৃত্রিম ভাবে তাকে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। যদি রক্তপাত হয় সেই ক্ষেত্রে বন্ধ করার চেষ্টা করতে হবে। তারপরে শক দেখা দিলে তার প্রতিবিধান আগে করতে হয়। যদি তার অনেক সময় দেখা যায় যে কি হয়, রোগী দাঁত লেগে যায়, খুব টাইট হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় এই ঝামেলাগুলো হয়ে থাকে। নাড়ির গতির প্রতি লক্ষ্য রাখতে হবে। জ্ঞান না থাকলে শরীরের কাপড় চোপড় আলগা করে দিতে হবে, যতটুকু সম্ভব একটু খোলা করে দিতে হবে যাতে বাতাস পায় এনাফ। সকলকে ওই যে সিম্প্যাথি প্রদর্শন করতে হবে এবং মানুষের যেন গ্যাদারিং যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা করতে হবে এবং এই যে চোখের মনি যেটাকে আমরা বলি, এটা স্বাভাবিক আছে কিনা এটা মানে খেয়াল রাখতে হবে। দ্রুত ব্যবস্থা নিতে হবে, যত শীঘ্রই সম্ভব হসপিটালে বা ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে। প্রাথমিক প্রতিবিধানের জন্য বেশ কিছু ইকুইপমেন্ট দরকার হয়, বেশ কিছু বলতে পারেন উপকরণ। সো এটার মধ্যে গজ, তুলা, লিন্ট, স্প্রিন্ট, প্যাড, কাঁচি, ব্যান্ডেজ, ভেরিয়াস টাইপস অফ ব্যান্ডেজ, ডিটল, এই যে অ্যান্টিসেপটিক বিভিন্ন আছে, আয়োডিন, বেনজিন, এরপরে সেফটি পিন, চিমটা, বিভিন্ন ধরনের সুচ, ব্লেড, স্প্রিট, প্লাস্টার, আইপ্যাড, যে বার্নাল, তারপরে ঔষধের ট্রে, সিরিঞ্জ, এটা এইগুলো, এই উপকরণগুলো অ্যাকচুয়ালি একটা ফার্স্ট এইড বক্সের মধ্যে থাকে। এইগুলো যদি আপনার কাছে থাকে ফার্স্ট এইড বক্সের মধ্যে করা হয়। সো আমরা একটু দ্রুত যাচ্ছি কারণ এগুলো আমাদের পরীক্ষার জন্য, এবং আত্মবিশ্বাসী হতে হবে, তাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে, সতর্ক ও সচেতন হতে হবে। না, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা থাকতে হবে। যোগাযোগ, কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। সো প্রাথমিক চিকিৎসা যিনি প্রোভাইড করবেন ফার্স্ট এইডার, তার মধ্যে এই গুণাবলীগুলো ডেফিনেটলি থাকতে হবে।
আমরা এটি স্কিপ করি, এটা গোল্ডেন রুলস, এটা সেম ওই গুণাবলীর মধ্যেই পড়ে। এখন আমরা দেখব এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ইনজুরি এবং স্পোর্টস ইনজুরি। ইনজুরি কি জিনিস কেউ একটু শেয়ার করতে পারবেন? এই যে দেখেন, শেয়ার করার দরকার না, আমি বলছি অলরেডি। ইনজুরি হচ্ছে শরীরের যে কোনো অঙ্গ বা টিস্যুর আঘাত বা ক্ষতিগ্রস্ত হওয়া, ঠিক আছে? এটা বাইরের আঘাত, দুর্ঘটনা, পড়ে যাওয়া বা কোনো চাপের কারণে হতে পারে। এক্সটার্নালি কোনো কিছুর সাথে ফ্রিকশনের কারণে হতে পারে, কোনো কিছুর সাথে ধাক্কা লেগে হতে পারে, কোনো দুর্ঘটনা কবলে পড়ে হতে পারে। সো ইনজুরি হচ্ছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতিগ্রস্ত হওয়া। খুব সহজেই যদি আমরা বলি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতিগ্রস্ত হওয়া, এটা হচ্ছে ইনজুরি। মানে কোথাও ব্যথা পাওয়া, ফেটে যাওয়া, কেটে যাওয়া, মচকে যাওয়া, ভেঙে যাওয়া, এগুলোই আমরা বুঝি ইনজুরি মানে। স্পোর্টস ইনজুরিটা কি? এই ইনজুরি যদি স্পোর্টস এর সময় হয়, এক্সারসাইজ আর স্পোর্টস এর সময়, সেটাই হচ্ছে স্পোর্টস ইনজুরি। খেলাধুলা বা ব্যায়ামের সময় শরীরের বিভিন্ন অংশে আঘাত বা ক্ষতি হওয়া, সাধারণত চলাফেরা, হঠাৎ ধাক্কা, ভুল ভঙ্গি বা অতিরিক্ত চাপের কারণে হয়ে থাকে। স্পোর্টস ইনজুরি কি জিনিস তাহলে? সবাই একটু বলেন, স্পোর্টস ইনজুরি কি জিনিস? স্যার খেলতে গিয়ে শরীরের যে কোনো অঙ্গে আঘাত পাওয়াকে স্যার স্পোর্টস ইনজুরি বলা হয়। রাইট, রাইট, এক্স্যাক্টলি। এটার মধ্যে হতে পারে ব্যথা পাওয়া, পা মচকানো, হাঁটুতে আঘাত লাগা, হাত ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া, এগুলো স্পোর্টস ইনজুরির মধ্যে, ঠিক আছে? ইনজুরির টাইপস হচ্ছে দুই প্রকার। ইনজুরি হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকিউট ইনজুরি আর একটা হচ্ছে ক্রনিক ইনজুরি। অ্যাকিউট ইনজুরিটা কি? এটা হচ্ছে হঠাৎ করে ঘটছে, হঠাৎ করে আপনি দৌড়াচ্ছেন মাঠে, একটা গর্তের মধ্যে পা পড়ে আপনার পাটা মচকে গেল, এটাকে বলা হয় দিস ইজ কল্ড অ্যাকিউট ইনজুরি। অ্যাকিউট ইনজুরি। আপনারা দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে মাসেল ক্রাম্প করলো বা মাসেল পুল করলো, এটা হচ্ছে অ্যাকিউট ইনজুরি। আপনি ফুটবল খেলতে যে মাঠটা ফেটে গেল, এটা অ্যাকিউট ইনজুরি। এরপরে ক্রনিক ইনজুরি কি? ক্রনিক ইনজুরি হচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে রং টেকনিক ইউজ করছেন, ভুল অভ্যাসের কারণে, অতিরিক্ত অনুশীলনের কারণে, বা একই মুভমেন্ট বারবার করছেন। আপনি মনে করছেন এভাবে করলে আমার শরীরের ডেভেলপ হবে, আমার জয়েন্ট ভালো থাকবে, আমার মাসেল বিল্ড করবে, কিন্তু ভুল টেকনিক। এর কারণে যে ইনজুরিটা হয়, ওভার ইউজ ইনজুরি অনেক সময় আমরা বলি এটাকে। সো এই ইনজুরিটাকে বলা হয় ক্রনিক ইনজুরি, অর্থাৎ এটা দীর্ঘ সময়, এটার সমাধান হতেও দীর্ঘ সময় লাগে, আবার এটা দীর্ঘ সময় ধরে ভুল অভ্যাসের কারণেই এটা হয়ে থাকে। সো মোস্ট কমন স্পোর্টস ইনজুরি আমরা একটু খেয়াল করে দেখি। মোস্ট কমন স্পোর্টস ইনজুরি কি কি? স্প্রেন। স্প্রেন হচ্ছে, এটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবেন। স্প্রেন কি জিনিস? লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা টান পড়া। লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা টান পড়া হচ্ছে স্প্রেন। এন্ড স্ট্রেন কি জিনিস? এই যে মাসেল, মাসেল পুল করা, মাসেলে টান লাগা বা টেন্ডনে টান লাগা বা ছিঁড়ে যাওয়াকে বোঝায়। স্প্রেন এবং স্ট্রেন এই দুটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। ফ্র্যাকচার, হাড় ভেঙে যাওয়া। ডিসলোকেশন, যে জয়েন্ট গুলো আছে, এটা সন্ধিচ্যুত। এই সন্ধি আবার বাংলা সন্ধির সাথে মিলিয়ে ফেলবেন না। এই সন্ধি হচ্ছে জয়েন্টের ডিসলোকেট, জয়েন্টটাকে ডিসলোকেট হওয়া। আপনার এই যে হাঁটু ঘুরে যাওয়া, শোল্ডার জয়েন্টের ডিসলোকেট হওয়া। কন্টিনিউশন, শরীরের আঘাতজনিত নীল দাগ বা রক্ত জমে যাওয়া, আমাদের যেটা প্লাটিলেট থাকার কারণে যে রক্ত জমাট বাঁধে শরীরে, কোনো জায়গায় আঘাত লেগেছে, রক্ত জমাট বেঁধে গিয়েছে, কন্টিউশন। অ্যাব্রেশন, চামড়ার উপরিভাগ ছিঁড়ে যাওয়া। টেন্ডোনাইটিস, টেন্ডনে প্রদাহ সৃষ্টি হয়, টেন্ডোনাইটিস। এই যে লাস্ট যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেন্ডোনাইটিস। এগুলো হচ্ছে মোস্ট কমন স্পোর্টস ইনজুরি। এখন ইনজুরি প্রতিরোধে আমাদের করণীয় কি? খেলার পূর্বে ওয়ার্ম আপ ও স্ট্রেচিং করা, সঠিক অনুশীলন ও টেকনিক মেনে চলা, সুরক্ষার সরঞ্জাম ব্যবহার করা, অতিরিক্ত চাপ এড়িয়ে চলা, পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম, পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার,
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এগুলো করতে হবে। এখন এই স্পোর্টস ইনজুরির চিকিৎসা পদ্ধতি, অনেক সময় আমাদের পরীক্ষা আসতে পারে যে নাক দিয়ে রক্ত পড়লে আমাদের কি করা উচিত, আমাদের পরীক্ষা আসতে পারে মাসেল পুল করলে কি করা উচিত, হাড় ভেঙে গেলে কি করা উচিত, ফ্র্যাকচার হলে কি করা উচিত, ডিসলোকেশন হলে কি করা উচিত। পরীক্ষার জন্য আমাদের এই স্পোর্টস ইনজুরির এই বিষয়গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো স্পোর্টস ইনজুরির চিকিৎসা পদ্ধতি ইন জেনারেল আমরা এই প্রাইস ট্রিটমেন্টটা ব্যবহার করতে পারি। প্রাইস ট্রিটমেন্ট, কি ট্রিটমেন্ট বলেছি? প্রাইস ট্রিটমেন্ট, মনে থাকবে সবার? জি স্যার। জি স্যার। প্রাইস ট্রিটমেন্ট, প্রাইস ট্রিটমেন্ট কি জিনিস? প্রোটেকশন, রেস্ট। আপনারা এর আগে কখনো প্রাইস ট্রিটমেন্টটার সম্পর্কে কখনো কোথাও পড়েছেন বা জেনেছেন? হ্যাঁ স্যার, গত ক্লাসে আপনি বলছিলেন স্যার। আপনারা অনেক জায়গাতে হয়তো বা শুনেছেন যে রাইস আর রাইস আর প্রাইস। জি স্যার, রাইসকে এখন প্রাইস বলা হয় বর্তমানে। জি রাইস। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। প্রাইসেরও আপডেট আসছে। ওকে, সো একটু মিউট করে রাখেন, মিউট করে রাখেন। যেটা বলছিলাম স্পোর্টস ইনজুরির চিকিৎসা পদ্ধতি, আমরা প্রাইস পদ্ধতির কথা বলেছি, এটার পূর্বে ছিল রাইস। সো এখানে প্রাইস পদ্ধতিতে যদি আপনি ট্রিটমেন্টটা করেন তাহলে এটা ইন জেনারেল সব ইনজুরির জন্য এই ট্রিটমেন্টটা মোটামুটি ফলো করতে পারেন। পি ফর প্রোটেকশন, সুরক্ষা, যেখানে আঘাত পেয়েছে ওই জায়গাতে যেন আবার আঘাত না লাগে এই জন্য সুরক্ষা দেওয়া। রেস্ট, আঘাত পাওয়া স্থান বিশ্রামের ব্যবস্থা করতে হবে যেন চাপ না লাগে। আইস, ওখানে বরফ দিতে হবে। ফিজিওথেরাপির ভাষায় এটাকে আইস দিতে হয়, বাট ডক্টররা, এমবিবিএস ডক্টররা গরম সেকের কথা বলে থাকেন। কম্প্রেশন, চাপ প্রয়োগ, যদি ব্যান্ডেজ ধরেন রক্ত পড়ছে বা আক্রান্ত স্থান সেখানে আপনার সুন্দর করে শক্তভাবে বেঁধে দেওয়ার জন্য ব্যান্ডেজ দিয়ে বাঁধতে হবে, চাপ দিয়ে বেঁধে দিতে হবে। আপনি যদি নর্মালি ব্যান্ডেজ উপরে দিয়ে রাখেন তাহলে তো রক্ত বন্ধ হবে না, আপনাকে চেপে বেঁধে দিতে হবে। হাত ভেঙে গিয়েছে সেই জায়গাটাতে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে ওই জায়গাটাতে শক্ত করে দিতে হবে, যেমনটা আমাদের প্লাস্টার করে দেয়। প্লাস্টার কি নরম থাকে? মুভ করে? ওখানে হাত মুভ করতে পারে? না স্যার, শক্ত থাকে। এটাকে কম্প্রেশন বলা হয়। এলিভেশন, উচ্চতায় রাখা। দেখবেন আমাদের সবসময় হৃদয়ের উচ্চতা এটা রাখতে হয়, কারণ কি? যাতে করে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। আমাদের কারো হাত ভেঙে গেলে দেখবেন হাত বুকের সাথে ঝুলিয়ে রাখে, তাই না? বুকের উচ্চতায় ঝুলিয়ে রাখে। হাত যদি নিচের দিকে থাকে তাহলে কি হয়, এইটা ওই জায়গাটা আবার ফাটল ধরে, ওখানে মানে সময় লাগে বা ওই জায়গাটা প্রপার রিকভারি হয় না বা ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না। এর জন্য হৃদয়ের উচ্চতায় এটাকে বেঁধে রাখে, এটাকে বলা হয় এলিভেশন। এটারও আপডেট আসছে, প্রাইসেরও আপডেট, সেটাকে বলা হয় পিচ অ্যান্ড লাভ। পিচ অ্যান্ড লাভ, জাস্ট আপনাদের শেয়ার করলাম। এখন আসেন ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য, স্পোর্টস মেডিসিন। স্পোর্টস মেডিসিন কি জিনিস? এটা চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা। চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা হচ্ছে স্পোর্টস মেডিসিন। ইটস আ ব্রাঞ্চেস অফ মেডিকেল সায়েন্স, যেখানে খেলোয়াড়দের ইনজুরি প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন বিষয় নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয়। স্পোর্টস ইনজুরি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা এবং এটার মেইন কাজ হচ্ছে ইনজুরি প্রতিরোধ করা, ইনজুরি হলে চিকিৎসা দেওয়া এবং ইনজুরি হলে পুনর্বাসনের ব্যবস্থা করা। আরো কয়েকটা ডেফিনেশন দিয়েছি, আপনাদের যেটা পছন্দ আপনারা এই করতে পারেন। স্পোর্টস মেডিসিন ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স that deals with the prevention, diagnosis, treatment and rehabilitation of injuries related to sports and physical activities. আপনাদের যে কোনো যে ডেফিনেশনটা সহজ মনে হয় আপনারা এখান থেকে সহজ ডেফিনেশন গুলো নিতে পারেন। স্পোর্টস মেডিসিনের গুরুত্ব, আঘাত প্রতিরোধ করে,
আঘাতের দ্রুত ও সঠিক চিকিৎসা দেয়। আমাদের দরকার টপিকটা শুধু শেষ point হলে গুলো। সাথে সাথে স্কিপ না করে স্যার একটু স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিন। আমাদের যে ইগুলো স্পোর্টস মেডিসিনের গুরুত্ব অপরিসীম। তো দেখা যায় এখানে আমাদের যে বিষয়গুলোকে খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হয়, আমাদের স্পোর্টস মেডিসিনের গুরুত্ব আমাদের পরীক্ষার জন্য পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। আপনাদের কোশ্চেন হয় 1 মার্কের এবং 5 মার্কের, 5 থেকে 6 মার্ক। সেই ক্ষেত্রে স্যার শুধু পয়েন্টগুলোকে স্যার একটা কথা বলবো। এই স্যার রিলেটেড না পরীক্ষা related? এই রিলেটেডই আমাদের যে প্রতিদিন ক্লাস হয়, হাতের পিডিএফটা তো সাথে সাথে দেওয়া হয় না। আমাদের আপনার ক্লাসের পরে পিডিএফটা সাথে সাথে পাইলে ভালো আপনাদের হতো। সব পিডিএফ আমি দিয়ে দিয়েছি, আমি অফিসেও কথা বলেছি, সব পিডিএফ দিয়ে দিয়েছি। আপনি দিয়েছেন ওখান থেকে যেন রেগুলারটা আমাদের প্রতিদিন ক্লাস শেষে যেন সাথেই এটা দিয়েছেন, তাহলে আমাদের জন্য একটু এটা ভালো হয়। আপনারা জি, পিডিএফ আমি বিষয়ে অফিস স্যারের সঙ্গে কোনো কথা বলেন। আপনারা যে যে গ্রুপে আছেন সেখানে সেই টিচারের সঙ্গে কথা বলবেন, টিচারের সঙ্গে কথা বলবেন। ক্লাসের মাঝে এসে যদি পিডিএফ বলেন তাহলে তো বিরক্তিকর। আপনারা বেটার যে প্রতিটা যে পিডিএফ গ্রুপ আপনাদের আছেন দিয়ে দেওয়া হয়। ওই গ্রুপে লিখবেন অথবা ওই গ্রুপের অ্যাডমিনের সাথে ভাই, যোগাযোগ যে করবেন। স্যার আমি ভাই তো আপনার যে কথা কথাটা বলছে তাকে অন্য কথা বলার কারণে সুযোগ দেন একটু। অন্য কেউ যে কথা বলে স্যার, এটা কিন্তু ঠিক না। আমি আপনার সাথে কথা বলছি, অন্য কেউ যেন কথা না বলে স্যার, এই জি, বিষয়টা একটু ওখানে দেখেন। অফিস থেকে কথা বলছে। জি, আপনি ওটা অফিস থেকে আমি কথা অফিস বলছে। থেকে বলেছি, আমি বলে শুনেন, কোনো স্টুডেন্ট আপনার বিষয়ে বলে নাই। আপনি যে এখানে আছেন, যে ভর্তি আছেন, ওই প্রতিষ্ঠানের কথা বলবেন যে স্যার আমি পিডিএফ পাই নাই। ও, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। এখানে ক্লাসের মধ্যে যদি আমরা এটা তো এর আগেও আমরা অনেকবার আলোচনা করেছি, এরকম করলে সবারই সময়ের দাম আছে, সবারই অসুবিধা হয়। আপনারা যখন পরবর্তীতে এই রেকর্ড ক্লাসগুলো দেখবেন একদমই ভালো লাগবে না। ঠিক আছে, ওইগুলো দেখলে আপনাদের একদমই ভালো লাগবে না। তো এগুলো সব দেওয়া আছে। আপনারা প্রয়োজনে ওই গ্রুপের যে অ্যাডমিন আছে তাকে মেসেজ দিবেন, তার সাথে কথা বলবেন। থ্যাংক ইউ। সো স্পোর্টস মেডিসিনের গুরুত্ব অপরিসীম। আমাদের পয়েন্টগুলোকে হাইলাইট করতে হবে, পয়েন্টগুলোকে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। আঘাত প্রতিরোধ করে স্পোর্টস মেডিসিন। আপনি যদি স্পোর্টস মেডিসিন আমাদের শেখায় কিভাবে প্রপার ওয়েতে ওয়ার্মিং আপ করতে হয়, কিভাবে এক্সারসাইজ করতে হয়, কিভাবে কুল ডাউন করতে হয়, কোন টেকনিকে এই আমাদের ইগুলো অ্যাপ্লাই করতে হয়। সো এই সবগুলোর যদি আপনি প্রপার টেকনিকটা ইউটিলাইজ করেন, পুরো প্রসেসটা মেনটেন করেন, দেন আপনি আঘাত থেকে নিজেকে প্রতিরোধ করতে পারবেন, আঘাত প্রতিরোধ করতে পারবেন। ওকে, আঘাতের দ্রুত সঠিক চিকিৎসা স্পোর্টস মেডিসিন আমাদের শিক্ষা দেয়। খুব দ্রুত শর্ট টাইমে প্রাথমিক চিকিৎসা বলেন বা পরবর্তী যে ট্রিটমেন্ট বলেন সেটা দ্রুত চিকিৎসা, সঠিক চিকিৎসা, রিহ্যাবিলিটেশন। আঘাতের পরবর্তী ধীরে ধীরে আবার পূর্বের অবস্থায় ফিরে আসা, আবার অ্যাক্টিভিটিস শুরু করা, এগুলো স্পোর্টস মেডিসিন আমাদের শেখায়। পারফরমেন্স ডেভেলপ করা, অনেক সময় দেখবেন যে অনেকে ইনজুরিতে পড়ে, সেখান থেকে ইনজুরি রিকভার করে আবার ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে প্রস্তুত করা, তাদের পারফরমেন্সটাকে আরো উন্নত করা, শরীরের সক্ষমতা মূল্যায়ন করা, খেলোয়াড়দের স্বাস্থ্য, ফিটনেস লেভেল এবং দুর্বল জায়গাগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আপনার কোন মাসেলটা উইক আছে, আপনি বোলিং করছেন কিন্তু আপনার বলে স্পিড হচ্ছে না, কারণ কি? এই কারণটাকে ফাইন্ড আউট করা। আপনার যে মাসেলটা ইনভলভ হচ্ছে সেই মাসেল উইক আছে কিনা। আপনি ফুটবলে কিক নিচ্ছেন, আপনার পায়ে বেশি জোর পাচ্ছেন না, জোরে কিক নিতে পারছেন না, কারণ কি? আপনার ওই মাসেলটা কি স্ট্রং আছে নাকি উইক? এগুলো ফাইন্ড আউট করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা। খেলোয়াড়কে নিরাপদে মাঠে ফিরতে সাহায্য করা, ওই যেমনটা বললাম পুনর্বাসনের মাধ্যমে, আঘাত পেলে আবার তাকে পুরো সেফটি দিয়ে তাকে সুন্দরভাবে চিকিৎসার মাধ্যমে আবার মাঠে ফিরিয়ে নিয়ে আসা। মানসিক স্বাস্থ্য উন্নত করে, যেমন আঘাত ও প্রতিযোগিতার চাপ থেকে সৃষ্টি যে মানসিক সমস্যা সেটা দূর করতে পরামর্শ ও সমর্থন দেয়। আপনি ব্যথা পেয়েছেন, স্বাভাবিকভাবে আপনার মেন্টালি আপনি একটু উইক হয়ে যেতে পারেন, স্পোর্টস মেডিসিন আপনাকে সাপোর্ট দিবে যে আপনার কোনো অসুবিধা হয় নাই বা এটা কোনো সমস্যা হবে না। সো আমরা স্পোর্টস মেডিসিন কি জিনিস, এটার গুরুত্ব আমরা একটু জেনেছি। এখন আসেন খেলাধুলার আঘাত প্রতিরোধে। আপনি খেলাধুলায় আমরা অনেক সময় আঘাত পেতে পারি। সো ওয়ার্ম আপের ভূমিকাটা কি, ওয়ার্ম আপ কি জিনিস, কেউ একটু শেয়ার করবেন ওয়ার্ম আপ কি জিনিস? আসসালামু আলাইকুম। স্যার
ওয়ার্ম আপ বলতে স্যার আঘাত পাওয়ার পরে এবং সুস্থ পূর্বের প্রস্তুতি। একসাথে বলছেন তো বুঝতে পারি না, আবার বলেন। খেলা শুরু হওয়ার পূর্বে শরীরের বিভিন্ন রগগুলো যেন ছেড়ে দেয় এবং যেন ওই জায়গাগুলোতে আঘাত না লাগে, সেই জন্য স্যার ওয়ার্ম আপ করতে হয়। রাইট রাইট। ওয়ার্ম আপ হচ্ছে প্রিপারেশন ফর দ্য গেম। আপনি খেলাধুলো করবেন, সো খেলার পূর্বে আপনাকে একটু ওয়ার্ম আপ করতে হবে। আমি গতদিন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে বলেছিলাম যে ওয়ার্ম আপ, শরীরটাকে গরম করা, ওয়ার্ম করা, যাতে করে আপনার শরীর হিট প্রডিউস করে মাসেলগুলোতে, মাসেলগুলো ইজি হয়, মাসেলগুলো সহজভাবে কাজ করে, গরম হয় এবং সহজগুলো কাজ করে। আমি এক্সাম্পল দিয়েছিলাম যে রাবার, কোন একটা রাবার বা গার্ডার আপনি যদি জোরে টান দেন সেটা একবারে ছিঁড়ে যাবে, বাট আস্তে আস্তে যদি আপনি টান দিতে থাকেন স্মল ওয়েতে, ধীরে ধীরে, তখন দেখবেন ওটার ইলাস্টিসিটিটা আরো বাড়ে। তো আমাদের মাসেল গুলাও সেম। আপনি যদি মাসেল গুলো হঠাৎ করে আপনি জোরে কিক করেছেন বলে মাসেল পুল করবে, মাসেল ক্রাম্প করবে, মাসেল ছিঁড়ে যাবে, টিস্যু ছিঁড়ে যাবে। আপনি যদি ওয়ার্ম আপ করেন, মাসেলটাকে গরম করেন, তাইলে আপনার ওই কাজগুলো ভালো করতে পারবেন। আর একটা সহজ এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল আপনি একটা ডিম ভাজবেন, ডিম ভাজি করবেন, এখন কড়াই তেল দিয়েছেন, তেল গরম হওয়ার আগে যদি আপনি ডিমটা কড়াই দেন, তাহলে কি এটা কাজ হবে? ডিম ভাজি হবে? স্যার সেম ওয়েতে আমরা যখন খেলাধুলায় অংশগ্রহণ করব, আমাদের মাসেল, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি অ্যাক্টিভ না থাকে, সেগুলো যদি প্রস্তুত না থাকে, তাহলে আপনি ভালো পারফর্ম করতে পারবেন না, বরং ইনজুরি হয়ে যাবেন। তো ওয়ার্ম আপের গুরুত্ব অপরিসীম। ওয়ার্ম আপ কি কি কাজ করে আমরা একটু খেয়াল করি। পেশি নরম ও নমনীয় করে তোলে, রক্ত সঞ্চালন বাড়ায়, যখন আপনি দৌড়াবেন ব্লাড সার্কুলেশন বেশি হবে, জয়েন্টকে সক্রিয় করে, অ্যাক্টিভ জয়েন্ট, আমাদের যে জয়েন্ট গুলো আছে এগুলোকে আরো অ্যাক্টিভ করে, ফ্লেক্সিবিলিটি বাড়ায়। আমরা যে স্ট্রেচিং ওয়ার্ম আপ করি, এটা আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়ায়, মনোযোগ ও মানসিক প্রস্তুতি বাড়ায়। ওয়ার্ম আপ করলে আপনি প্রস্তুত। এখন আপনি হঠাৎ করে গাড়ি থেকে নেমেছেন, আপনাকে বলা হলো 100 মিটার দৌড় দিতে, আপনি রেডি না। আপনাকে বলা হলো এখনই এক্সাম দিতে হবে, আপনি রেডি না। বাট আপনি আসছেন, বসছেন, রেস্ট নিয়েছেন, ওয়ার্ম আপ করেছেন, তারপরে আপনি খেলতে পারবেন। গ্রামের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে অনেকে মাঠে আসে লুঙ্গি পরে, এই একটা প্লেয়ার কম আছে নাম, সাথে সাথে মাঠে নেমে যায় লুঙ্গি কাছা দিয়ে, এরকম বলেছিলাম, মনে আছে প্র্যাকটিক্যাল ক্লাসে? সো এটা কিন্তু মানসিকভাবে সে প্রস্তুত না, সে প্রিপেয়ার্ড না। যখন আপনার ওয়ার্মিং আপ থাকবে, আপনি ফুললি ওইটার প্রতি আপনার কনসেন্ট্রেশন থাকবে, ওই গেমের জন্য আপনি প্রস্তুত থাকবেন। এই জন্য আমাদের খেলাধুলার পূর্বে ডেফিনেটলি ওয়ার্মিং আপ করা প্রয়োজন। এখন আসেন কুল ডাউনের প্রয়োজনীয়তা। কুল ডাউন কি জিনিস? খেলার শেষে হালকা ব্যায়াম বা স্ট্রেচিং এর মাধ্যমে নিজেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। আপনি যে আগে শরীরটাকে ওয়ার্ম করেছেন, খেলাধুলো করেছেন, এরপরে মাসেল গুলোকে আবার রিল্যাক্স করার জন্য হালকা স্ট্রেচিং এর মাধ্যমে মাসেল গুলোকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার যে প্রসেস, দ্যাট ইজ কল্ড কুল ডাউন, সেটার প্রয়োজনীয়তা রয়েছে। হঠাৎ থেমে যাওয়ার ফলে, আপনি একটা দৌড় দিচ্ছেন, হঠাৎ করে যদি আপনি থেমে যান, আমি বলেছিলাম মনে আছে, আপনারা বাইক চালাচ্ছেন, হঠাৎ করে ব্রেক করেছেন, অনেক স্পিডে বাইক চালাচ্ছেন, হঠাৎ করে ব্রেক করেছেন, তাহলে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে? সো সেম ওয়েতে আমরা যখন খেলাধুলা শেষ করি, এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, স্পোর্টস যখন শেষ করি, সাথে সাথে আমরা রেস্টে গেলে যেটা হয়, আমাদের অসুবিধার সম্মুখীন হই, বাট আমরা সেটা অনেক সময় বুঝতে পারি না। আমাদের উচিত হালকা কুল ডাউন করা, হালকা স্ট্রেচিং করা, করে আমাদের মাসেলটাকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসে। হঠাৎ থেমে যাওয়ার ফলে অনেক সময় রক্ত জমাট বাঁধতে পারে, মাথা ঘুরতে পারে, শরীরের অতিরিক্ত তাপমাত্রা ধীরে ধীরে কমে যেতে, ধীরে ধীরে টেম্পারেচারটা কম, আমাদের এই কুল ডাউনের কারণে। পেশির টান ও ব্যথা কমায়, মাসেল গুলো যাতে পেইন না হয়, এটার ব্যথা যাতে না থাকে, এটা টান যাতে কমে যায়, রিল্যাক্স হয়, সেই জন্যই কুল ডাউনের প্রয়োজনীয়তা রয়েছে। ল্যাকটিক অ্যাসিড দেহের থেকে বিষাক্ত উপাদান যেমন ল্যাকটিক অ্যাসিড দ্রুত বের করে দেয়। পরবর্তী অনুশীলনের জন্য
শরীরকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। পরবর্তীতে আপনার খেলা আছে, আপনি কুল ডাউন করে আসছেন, তার মানে আপনি এখন রিল্যাক্স, রেস্ট নেওয়ার পরে পরবর্তী আবার গেম থাকলে তখন খেলতে পারবেন। সো কুল ডাউনটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রিপারেশন। কুল ডাউন ইজ কল্ড দ্য প্রিপারেশন অফ দ্য নেক্সট গেম। অর্থাৎ আপনি কোনো খেলাধুলায় অংশগ্রহণ করছেন, শেষে কুল ডাউন করছেন, লাস্টলি আপনি কুল ডাউন করার, যখন কুল ডাউনটা করবেন, এটা মিন করবে যে আপনি এই গেম থেকে পুরোপুরি রিল্যাক্সে চলে গিয়েছেন এবং পরবর্তীতে আবার আপনি চাইলে পরবর্তী গেমের জন্য এটা আপনার প্রিপারেশন হিসাবে কাজ করবে। এখন আপনি প্লেট ধরেন, আপনি ভাত খাবেন। আমরা যখন ভাত খাই আমরা কি করি, আগে প্লেট ধুই, রাইট? সো প্লেট ধুয়ে আমরা ভাত খাওয়ার পরে আপনি প্লেট যদি ওভাবে রেখে দেন, তাহলে কি ওই প্লেটে আবার ভাত খেতে পারবেন? হ্যাঁ স্যার। ভাত খেতে পারবেন না। আপনাকে ডেফিনেটলি ওই প্লেটটা আবার পরিষ্কার করে রাখতে হবে, তাই না? সো আবার পরিষ্কার করে রাখবেন, আবার পরে যখন ভাত খাবেন আবার একটু ওই প্লেটটা পরিষ্কার করে নেবেন বা ধুয়ে নেবেন। সো এটাই হচ্ছে প্রসেস, অর্থাৎ আগের জায়গায় রেখে দেওয়া বা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। সো আমাদের খেলাধুলায় যে আঘাত লাগে অনেক সময়, এই ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং মাসাজ যে ভূমিকা কেমন? ফিজিওথেরাপির মাধ্যমে আমাদের ব্যথা কমায়, পেশি ও জয়েন্টের নড়াচড়া নিয়ে আসে, ফোলা ও প্রদাহ কমায়। আমাদের যদি ফুলে যায় বা ওখানে ব্যথা হয়, এগুলো কমায়। জ্বালা পড়া হয় সেটা কমায়। দুর্বল পেশিকে শক্তিশালী করে তোলে। পরবর্তীতে খেলায় নামতে সাহায্য করে। ম্যাসাজের ভূমিকা রয়েছে, পেশির টান কমায়। যখন আমরা ম্যাসাজ করি কোনো আমাদের মাসেল গুলাকে, তখন আমাদের মাসেল গুলো রিল্যাক্স হয়। সো পেশির টান কমায়। রক্ত সঞ্চালন বাড়ায়। যখন ম্যাসাজ করবেন ব্লাড সার্কুলেশন বাড়বে ওই অঙ্গ, স্পেসিফিক অঙ্গ প্রত্যঙ্গ। ব্যথা কমায় এবং আরাম দেয়। পেশির নমনীয়তা বাড়ায়। এরপরে রয়েছে মাসেল পুল। আমাদের খেলাধুলার সময় অনেক সময় দেখবেন মাসেল পুল হতে পারে। অনেক সময় আমাদের কি হতে পারে, মাসেল পুল হতে পারে। মাসেল পুল কি জিনিস? হঠাৎ মাসেল, আপনি ওই যেমনটা বললাম, হঠাৎ মাংসপেশিতে টান লাগা বা ছিঁড়ে যাওয়া, সেটাই হচ্ছে মাসেল পুল। হঠাৎ মাংসপেশিতে টান লাগা, খেলাধুলো করছেন বা মুভমেন্ট করছেন, এগুলো হয় মূলত ইলিগাল মুভমেন্টের কারণে, অতিরিক্ত চাপের কারণে, ওভারলোডের কারণে, ওয়ার্ম আপ ছাড়াই অংশগ্রহণ করছেন এটার মাধ্যমে। মাসেল পুল হলে তার প্রাথমিক প্রতিবিধান, আমরা ওই যে প্রাইস ট্রিটমেন্টটা দিতে পারি। এখানে আমরা রাইসটা উল্লেখ করেছি, বাট এখানে আমরা প্রাইসটা দিতে পারি সেম। এটাই হচ্ছে এটার বেস্ট ট্রিটমেন্ট। আপনার বেসিক যে স্পোর্টস ইনজুরি আছে সেটার বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে প্রাইস ট্রিটমেন্ট। এটা আমাদের অংশে নাই। ওয়ার্ম আপ এবং কুল ডাউন এর উদ্দেশ্য আমরা একটু শর্টকাটে দেখি অ্যাট এ গ্লান্স। ওয়ার্ম আপ হচ্ছে খেলার বা ব্যায়াম করার আগে হালকা ব্যায়াম বা স্ট্রেচিং, যা শরীরকে খেলার জন্য বা ওই স্পেসিফিক কাজের জন্য প্রস্তুত করে। এটার উদ্দেশ্য হচ্ছে রক্ত সঞ্চালন বাড়ানো, শরীরকে গরম করা, ইনজুরি প্রতিরোধ করা এবং মনোযোগ বাড়ানো। কুল ডাউন হলো খেলা বা ব্যায়ামের পরে ধীরে ধীরে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে কুল ডাউন। এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক করা, পেশির ক্লান্তি ও ব্যথা কমানো, রক্তে জমে থাকা ল্যাকটিক অ্যাসিড অপসারণ করা। সো এগুলোই ছিল আমাদের ফিজিওথেরাপি সম্পর্কে আমরা একটু জানি, এই জাস্ট ডেফিনেশনটা আমরা একটু জানবো। ফিজিওথেরাপি হচ্ছে ব্যথা, পেশি দুর্বলতা, ইনজুরি ও চলাচলের সমস্যা হলে ব্যায়াম, মাসাজ, তাপ ইত্যাদির মাধ্যমে চিকিৎসার একটি আধুনিক পদ্ধতি। এটার লক্ষ্য হচ্ছে ব্যথা কমানো, চলাচল ফিরিয়ে নিয়ে আসা, ইনজুরি থেকে দ্রুত সুস্থতা প্রদান করা, পুনর্বাসনের সহায়তা করা। এগুলোই আমাদের
ইসের অংশ ছিল, স্পোর্টস ইনজুরির অংশ। এর বাইরের যে অংশগুলো এখানে আছে এগুলো আমাদের এই ক্লাসের জন্য দরকার হবে না। আসসালামু আলাইকুম স্যার, একটু কথা ছিল স্যার। জি বলেন। যে স্যার এতক্ষণ যাই পড়ালেন আমাকে, মানে আমাদের যে প্রথম যে পিডিএফটা দিয়েছেন তার সাথে সেরকম মিলছে না। আপডেট পিডিএফটা যদি একটু দিয়ে দিতেন কাইন্ডলি, আমরা প্রিন্ট করে নিতাম স্যার। এটা আপনাদের হচ্ছে ওই পিডিএফ এর সাথে এটা মিলবে না। এটা ক্লাসের কন্টেন্ট, এটা ক্লাসের জন্য আমার আলাদা ক্লাসের জন্য বানানো, সেখান থেকে আপনাদেরকে শেয়ার করেছি। তো আপনারা এই টপিকগুলো আপনাদের যখন ফাইনাল সাজেশন পাবেন সেখানে আপডেটটা পাবেন। এখন না দিয়ে, এখন দিলেও আপনাদের পরবর্তীতে আবার দেওয়া লাগবে আর কি। তো যে কারণে আপনারা ফাইনাল যখন সাজেশন পাবেন তখন আপনাদের ওইটার সাথে অ্যাড করে দিব। বুঝতে পেরেছেন? এখন আপনাদের পিডিএফ এর সাথে সব সময় তো ক্লাসের কন্টেন্ট আর পিডিএফ এর কন্টেন্ট একরকম নাও মিলতে পারে, ঠিক আছে? তো যে এটা তো পাওয়ার পয়েন্টের একটা অংশ ছিল, যে কারণে আপনারা পরবর্তীতে এটা পাবেন ইনশাল্লাহ, চিন্তা করার দরকার নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। আমার হচ্ছে 8:10-এ কারেন্ট চলে গেছে। হ্যাঁ, এতদিন তো ক্লাস করে আমি ওয়াইফাই তে সব দেখছি স্ক্রিন টেন, আজকে আমি ডাটা ভরে এতবার ট্রাই করলাম, পারলাম না। তারপরে যাওয়া ঢুকলাম, স্যার কথা শোনা যায় না, স্ক্রিন তো দেখি না। এখন কি যে পড়াইছেন আমি সেটাই যাই। আবার 9:12-তে কারেন্ট আসছে স্যার, কি পড়াইলেন আমি কিচ্ছু জানি না, একটু বলবেন কি পড়াইছেন আজকে? অনেক সময় আমরা স্পোর্টস মেডিসিন নিয়ে আজকে আলোচনা করেছি। অনেক সময় দেখা যায় উইক নেটওয়ার্কের কারণেও অনেক সময় হচ্ছে এইগুলো লোডিংটা ঠিক মতো হয় না, যে কারণে আমরা স্পোর্টস মেডিসিন পড়েছি। আমাদের স্পোর্টস মেডিসিন কি জিনিস, আমাদের খেলাধুলায় আঘাত, ফার্স্ট এইড সম্পর্কে আমরা আলোচনা করেছি, ফার্স্ট এইড এন্ড ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের মেইন ক্লাস ছিল বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি এন্ড ফিজিওলজি, এটার অংশ। জি, আর কেউ? স্যার আমার একটা কথা আছে। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওই আমাকে একজনে ফোন দিয়ে বললো কি যে আমরা তো নিবন্ধনের জন্য এই কোর্সটা করতেছি, তো এখন যারা নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোর্স করবে ওদেরটাই অ্যাপ্লাই করা যাবে, আর আমাদের কারিগরিতে যারা ভর্তি হইলাম তাদেরটাতে কি অ্যাপ্লাই করতে পারবো না নিবন্ধনে? নিবন্ধনের আপনাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, ক্লিয়ার প্রজ্ঞাপন আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ ওটা জানাই তো আমরা এই কারিগরিতে ভর্তি হয়েছি স্যার। এরপরে ওটাই, যদি অন্য আমরা অ্যাপ্লাই কারোর করতে কথা না আর পারি, শোনার দরকার নেই। হ্যাঁ বুঝতে পেরেছেন? আমি বলছি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের ক্লিয়ার প্রজ্ঞাপন আছে, আপনাদের গ্রুপে প্রজ্ঞাপন হ্যাঁ। দিয়েছে আর কিনা আরেকটা জানি না। কোশ্চেন স্যার, আমাদের তো এখন ঈদ পড়ে যাচ্ছে, আমাদের এটা যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা কি জুলাইতে হবে? পরীক্ষাটা বোর্ড থেকে সিদ্ধান্ত দিবে কখন হবে, তবে ঈদের পরেই হবে। হ্যাঁ, ঈদের পরে মানে জুন মাসের মাঝামাঝি। ওকে, আপনাদের আগামী শুক্রবার কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস আছে টঙ্গীতে। যারা জি ক্লাস করতে আসতে চান তারা নিশ্চয়ই টঙ্গীতে প্র্যাকটিক্যাল ক্লাস করতে আসবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আপনি যে ক্লাস নিছেন স্যার, এটার কোনো প্রেজেন্টেশন নিছেন নাকি স্যার? আগে আপনাদের পিডিএফ দেওয়া আছে, বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি এন্ড ফিজিওলজি। অ্যাটেন্ডেন্স নিছেন কিনা স্যার বলতেছি। আচ্ছা, এখানে অ্যাটেন্ডেন্স দরকার হবে না। আচ্ছা ঠিক আছে। জি মহসিন সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এটাই আমার প্রথম ক্লাস স্যার। আমি এখন আমার কাছে একটা শীট দেওয়া আছে যেখান থেকে ভর্তি হয়েছি স্যার। আপনার ক্লাস করলাম, ভালো লাগলো স্যার। এখন আমাকে একটু ইনস্ট্রাকশন দিবেন, মানে আমি রেগুলার বেসিক কি পড়াশোনা করব বা কিভাবে করব? আমি তো এটাই প্রথম আপনি ক্লাস। লেকচার শিটগুলো ফলো করলেই হয়ে যাবে। আপনি কোথায় ভর্তি হয়েছেন? স্যার আমি মিরপুর 10। আচ্ছা, তাহলে আপনাদের হচ্ছে হবে, আপনাদের লেকচার শিট গুলো দিয়ে দেবে, ওইগুলো ফলো করলেই হবে, আর রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন রুটিন অনুযায়ী। জি স্যার। আর যে শীট দেওয়া আছে আমাকে, যে শীটটা দিল বইয়ের মতো, এটা থেকে প্র্যাকটিস করব না পিডিএফ বেস যেগুলো দেওয়া আছে ওইগুলা থেকে? যে পিডিএফ গুলো দিয়েছে ওই পিডিএফ শিট গুলোই প্র্যাকটিস করলেই হবে।
আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনাদের আগামী শুক্রবার, স্যার কালকে আমার একটা কোশ্চেন বৃহস্পতিবার, ছিল স্যার। তারপরে শুক্রবারে ক্লাস আছে, প্র্যাকটিক্যাল ক্লাস সরাসরি টঙ্গীতে। আপনারা চেষ্টা করবেন উপস্থিত থাকা। জি, ইকরামুল বাড়ি বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার আমাদের তো দেখতেছি এখনো ভর্তি নীতি আছে স্যার, তাহলে ভর্তি শেষ হবে কবে? আমাদের প্রাথমিক ভাবে পরীক্ষা হয় যেটা স্যার, সেটা আবার কবে হবে স্যার? পরীক্ষাটা বোর্ড থেকে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস পরে হওয়ার কথা। না স্যার, আমি বলতেছি যেটা এখানেই কিছু পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষা যেটা হয় সেটা আর কি। জি, বোর্ড পরীক্ষার আগে আপনাদের ইনকোর্স এক্সাম হবে, বোর্ড পরীক্ষার আগে। জি স্যার, এটার কথাই বলতেছি আর কি স্যার। এটা হবে, আপনারা জানতে পারবেন। জি স্যার, এখন তো ভর্তি চলতে আছে দেখতেছি স্যার, এখনো ভর্তি হতে আছে, এই জন্য বললাম স্যার, তাহলে কবে কি হবে এটাই। আর কারো কিছু? কবিরুল বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, যারা কথা বলতে চান হ্যান্ড রাইজ করেন। কবিরুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি ভর্তি হয়েছি গতকালকে। তা আমি শীট গুলো এখনো পাইনি, কিভাবে পেতে পারি? পিডিএফ গুলো পাওয়া যায়নি। কোন অফিসে ভর্তি হয়েছেন? আমি ক্লাস করব মিরপুরে, কিন্তু ইয়ার ভর্তি হয়েছি আপনার গাজীপুরে। আচ্ছা, আপনাদের ওই, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন, ওখানে হোয়াটসঅ্যাপে পূর্বের মেসেজ দেখা যায় না। আপনি ওখানে অ্যাডমিন যারা আছে, গ্রুপের অ্যাডমিন, তাদেরকে নক দিলেই পাবেন। জি জি, শুক্রিয়া। জি, সেলিনা বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার বলতে চাচ্ছিলাম যে প্র্যাকটিক্যাল যে শুক্রবারে হবে, এখন দেখা যায় স্যার ওই ইসের ওই ক্লাসে এসে বসে থাকি, আবার ওই মাঠে যেতে হয়। এখন কি এই দিন কি স্যার সরাসরি মাঠে যাব নাকি উপরে এসে বসে থাকবো? কোনটা স্যার? আপনারা সরাসরি মাঠে যেতে পারেন। মাঠে যাব না স্যার? জি, সরাসরি মাঠে যেতে পারেন। কেউ যদি মনে করবেন যে আগে চলে গিয়েছেন বেশি আগে, তাহলে উপরে যে রেস্ট করতে পারেন। মানে উপরে তো স্যার কোনো ক্লাস হওয়ার কথা না, তাই না স্যার? না না, আচ্ছা স্যার, মাঠে তাহলে স্যার class। মাঠেই যাবো, কারণ পার হয়ে আবার যাইতে হয় তো, আবার আসতে হয়। স্যার 9:45 তো না স্যার? জি জি। জি জি স্যার, আসসালামু আলাইকুম। আখি বলেন। জি স্যার নমস্কার, বলছি যে ওই শুক্রবারে আমি একটা ক্লাসেও মানে ফিজিক্যাল ভাবে যেটা ক্লাস হয় আমি ওইটা অ্যাটেন্ড থাকতে পারি না। ওই শুক্রবারে আমার একটা ক্লাস থাকে, এখন হচ্ছে ওই ক্লাসগুলো আমি কিভাবে কি করব আমি তো বুঝতেছি না। এই ক্লাসগুলো মিস করলে এটা আপনাদেরই লস, কারণ এখানে প্র্যাকটিক্যাল বিষয়গুলো যদি আপনারা না জানেন, শুধু সার্টিফিকেট নিয়ে, যদি কেউ মনে করেন যে শুধু এই সার্টিফিকেট নিয়ে পরীক্ষা দিব, সার্টিফিকেট নিব, চাকরি পাবো, সেটা ভুল ধারণা হবে। কারণ যখনই আপনি ভাইবা বোর্ডগুলোতে যাবেন, তখন আপনি ভালো অ্যান্সার করতে পারবেন না, আপনি যদি ভালো নিজে না জানেন। তো জানার কোনো বিকল্প নাই। তো এটা আমি আপনাদেরকে এই দুটো শুক্রবারের ক্লাস মানে আমার যদি ক্লাস থাকে তাও যেতাম, কিন্তু ওই দুটো শুক্রবারে আমার আবার এক্সাম আছে ওইখানে। বুঝতে পেরেছি। এটা এরপরে কি স্যার, এরপরে কি আবার ফিজিক্যাল ভাবে ক্লাস হবে আরো? জি হবে ইনশাআল্লাহ। আচ্ছা জি, আলোচ শামীম বলেন। জি স্যার, ধন্যবাদ স্যার। ওই যে শুক্রবার দিন স্যার আমাদের বলা ছিল সারাদিন ক্লাসের জন্য আপনাকে, যে স্যার আপনি যদি একটু বলতেন, আপনি কি স্যার এই বিষয়টা শেয়ার করেছিলেন? আচ্ছা, আমি আবার কথা বলবো। ঠিক আছে স্যার, কারণ 2 ঘন্টার ক্লাসে আসলে অ্যাকচুয়ালি কিছু হয় না প্র্যাকটিক্যাল ক্লাসে, মানে বিকাল পর্যন্ত রাখলে ওইটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, আমি আবার কথা বলবো। আপনারা চাচ্ছেন লাঞ্চ ব্রেক দিয়ে আবার বিকালে ক্লাস? জি স্যার, জি স্যার। স্যার এটা কুরবানি ঈদের পর থেকেই করি স্যার আপাতত। ঠিক আছে, অফিসে কথা বলবো, তারা যেভাবে ডিল করবে সেটাই। ঠিক আছে। মেহেদী হাসান বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বলেন। স্যার টঙ্গীতে তো স্যার প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে স্যার, আমাদের কি নাটোরে কি স্যার প্র্যাকটিক্যাল ক্লাস কি স্যার হবে এরকম? এই ব্যাপারটা আমি বলতে পারছি না। আর আরেকটা প্রশ্ন স্যার, এই স্যার প্রাথমিকে দেখলাম স্যার আপনার শারীরিক শিক্ষা টিচার নেওয়ার জন্য স্যার 11,000 পদ, স্যার এটা কি কতটুকু সত্য স্যার? এটা কি কোনো ইনফর্ম জানেন কি স্যার? এটা 100% সত্য।
স্যার এটা কি আমরা আমরা কি পাবো স্যার এটা? যদি আপনাদের কোর্স শেষ হয় তারপরে সার্কুলার হয় তাহলে তো অবশ্যই পাবেন। মানে স্যার এটা কি নতুন মানে এই নিবন্ধন মানে এটাতে কি যুক্ত করবেন না স্যার সামনেটাতে যুক্ত করবে আর কি? এটা নেক্সট বাজেটের পরে হবে আশা করছি। ঠিক আছে স্যার। আসসালামু স্যার আলাইকুম। আমাদের তো স্যার একটা কথা স্যার, আমাদের তো সরকারি চাকরি 32 পর্যন্ত দিয়েছে, তো যাদের এই বছরে 32 হয়ে যাবে তারপরে কি তারা অ্যাপ্লাই করতে পারবে প্রাইমারিতে শারীরিক শিক্ষায়? এটা সার্কুলার দিলে বোঝা যাবে। সার্কুলারের বয়স যদি ব্যাকডেট চায় তাহলে পারবেন, না চাইলে পারবেন না। ও আচ্ছা, ওই সেম সিস্টেমে পরীক্ষা দিতে হবে আমাদের 100-র মধ্যে, ওটাতে চান্স পেলে শারীরিক হওয়া যাবে নাকি ওই শারীরিক সাবজেক্টেরই পরীক্ষা